সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল এর ধারাবাহিক আয়োজন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবেদিত আজ এবং আগামীর রাজধানী ঢাকা। একটি বাসযোগ্য ও নান্দনিক শহরের জলাশয় হচ্ছে এর প্রাণকেন্দ্র। ঢাকার গুলশান, বনানী, বারিধারা এবং হাতিরঝিলের জলাশয়সমূহ শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, এই সমস্ত জলাশয় হচ্ছে পরিবেশগত ভারসাম্যের একটি মূল ভিত্তি। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং সুয়েজ লাইনের অবৈধ সংযোগ, একই সাথে নগরবাসীর অসচেতনতামূলক আচরণ এই জলাশয়গুলোকে করছে দূষিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গুলশান, বনানী, বারিধারা এবং হাতিরঝিলের এই সকল জলাশয়সমূহকে দূষণমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র এককভাবে রাজুকের পক্ষে এই দূষণমুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজধানীর অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং বিশেষভাবে যে অংশীজন রয়েছে নগরবাসী, তাদের কী ভূমিকা রয়েছে, আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ঢাকার গুলশান, বনানী, বারিধারা এবং হাতিরঝিল প্রকল্পের জলাশয়সমূহ দূষণমুক্ত এবং একটি নান্দনিক জলাশয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং নগরবাসীর কী ভূমিকা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম। সহ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল জনাব মুজিবুর রহমান মৃধা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আলোচনার পূর্বে চলুন দেখে আসি ঢাকার গুলশান, বনানী, বারিধারা এবং হাতিরঝিল জলাশয়ের উপর। বিশেষ করে কাজে কিংবা বেড়াতে আসলে হাতিরঝিল প্রকল্পটি দেখার বা উপভোগ করার কৌতূহল থাকে সকলের। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শত চেষ্টা ও আন্তরিক নানা পদক্ষেপের পরেও নগরবাসীর সামান্য সচেতনতার অভাব এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অসচেতনতার কারণে বর্তমানে এই হাতিরঝিল প্রকল্পটি নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। হাতিরঝিলের পানির দুর্গন্ধ শুধু হাতিরঝিল নয়, আশেপাশে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি অতি দ্রুত এই হাতিরঝিলকে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনার পর নড়ে চড়ে বসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা যারা এই এলাকায় বসবাস করি, আমাদের কিন্তু বাড়ির কানেকশন ওয়াসার নেটওয়ার্কে কানেক্টেড। ওখানে স্ট্রম সোয়ারেজ লাইন আছে ডিএনসিসির, আমরা কিন্তু এর মাধ্যমে ওখানে দিচ্ছি এবং তাদের দায়িত্ব ছিল এই নেটওয়ার্কে কানেক্ট করে দাসেরকান্দি যে প্ল্যান্ট করা হয়েছে সেখানে নিয়ে যাবে, সেখানে ট্রিটমেন্ট হইয়া লিকুইড ওয়াটার আমরা আবার ইউজ করব এবং সলিডটা তারা ফার্টিলাইজার করতে পারে, আপনার বা ফুয়েল হিসেবে ইউজ করতে পারে, সেভাবে নিয়ে যাবে। সরজমিনে দেখা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শত চেষ্টার পরেও এই হাতিরঝিলকে দূষণমুক্ত করা সম্ভব হচ্ছে না। কারণ ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন এমনকি এলাকাবাসীর সুয়ারেজের পানি সরাসরি প্রবাহিত হচ্ছে এই হাতিরঝিল লেকে। এলাকাবাসীর মতে এই হাতিরঝিলকে নান্দনিক, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ঢাকা রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এবং হাতিরঝিল জলাশয়ের উপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিদের সাথে আলোচনায় পেরে যাই। আলোচনার শুরুতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই কি কি ধরনের পদক্ষেপ আপনারা এই পর্যন্ত নিয়েছেন যে হাতিরঝিল প্রকল্পকে আরও বেশি দৃষ্টিনন্দন এবং নান্দনিক করতে? এই লেকসমূহগুলোকে দূষণমুক্ত রাখতে এবং পরিবেশ বান্ধব রাখার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শর্ট টাইমের কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জানেন যে হাতিরঝিল প্রকল্পে তার আশেপাশের এলাকার, বিশেষ করে গুলশান, বনানী এবং নিকেতনের যে স্ট্রম ওয়াটারের যে লাইন এবং সোয়ারেজের যে লাইন, সেগুলো এখন সংযোগ হয়ে যাচ্ছে। যদিও এটা ঢাকা ওয়াসা এই লাইনগুলোকে ডাইভার্টেড করে দাসেরকান্দি নেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু এটা না হওয়া পর্যন্ত এই ওয়েস্ট ওয়াটারগুলো যেহেতু হাতিরঝিলে পড়ে, যার কারণে এই হাতিরঝিলের পানির কোয়ালিটিটা একটু দূষিত হয়ে যাচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাময়িকভাবে বিশেষ করে ভাসমান ময়লাগুলা
পরিষ্কার করার কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া লেকের চারিধারে যে পয় পরিষ্কারের কাজটা এটা নিয়মিতই করে যাচ্ছে। এক্ষেত্রে আমি নগরবাসীকে অনুরোধ করব যে বিশেষ করে এটা সকলেরই দায়িত্ব পড়ে যে এরকম একটা জলাধারকে যাতে আমরা সুন্দর রাখতে পারি, পরিবেশ বান্ধব রাখতে পারি। এই জন্য দর্শনার্থী যারা এই হাতির ঝিল দেখতে আসে তাদেরকেও একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন আছে বিভিন্ন পয়েন্টে, তারা যাতে যত্রতত্র এই ময়লা না ফেলে নির্ধারিত স্থানে যাতে ময়লাটা ফেলে, তাহলে সকলের সম্মিলিতভাবে চেষ্টা করলেই কিন্তু আমরা এই হাতির ঝিলের পরিবেশকে অত্যন্ত সুন্দর রাখতে পারবো। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে হাতিঝিলের সাথে গুলশান বনানী বারিধারা লেকও সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে লেকের পার্শ্ববর্তী যে সমস্ত আবাসিক প্রকল্পগুলি রয়েছে সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের স্টর্ম স্টোরেজ লাইন রয়েছে, ক্ষেত্রবিশেষে ঢাকা ওয়াসার কিছু জায়গায় গুলশানের সুয়ার লাইন আছে এবং বনানীতে সুয়ারেজ লাইন আছে। আমি যতটুকু জানি যে এই সমস্ত সুয়ারেজ লাইনগুলি সরাসরি কিন্তু লেকের সাথে সম্পৃক্ত আছে এবং এই আমাদের গুলশান বনানী যে বাড়িধারা লেকগুলি রয়েছে সেটার পানিকে দূষিত করছে কিন্তু এই সমস্ত সুয়ার লাইনগুলি কানেকশন থাকার কারণে। এই ব্যাপারে রাজুকের পক্ষ থেকে কোনো কিছু করণীয় আছে কিনা? আসলে গুলশান বনানীর এবং বারিধারার যে লেক সেটা কিন্তু হাতির ঝিল লেকের সাথে ইন্টারকানেক্টেড। আপনার এই লেকের চারপাশের যে বাড়িগুলো সেগুলা আমাদের রাজুক থেকে সম্প্রতি একটা জরিপ চলমান আছে, সেখানে দেখা গেছে আসলে সরাসরি লেকের মধ্যে তারা সোয়ারেজের কানেকশন দেওয়া নাই। তারা এই বাড়ির মালিকগণ বিশেষ করে সিটি কর্পোরেশনের স্টর্ম ওয়াটারের যে লাইন সেখানে কানেকশন দিয়ে থাকে। এছাড়া যেখানে ওয়াসার সোয়ারেজ লাইন আছে সেখানে কানেকশন দিয়ে থাকে। আলটিমেটলি এই লাইনগুলো আবার এই লেকেই পড়ে। যেহেতু এই গুলশান এবং বনানীর লেক হাতির ঝিলের সাথে কানেক্টেড, শেষ পর্যন্ত এই ময়লাগুলো কিন্তু লেকের মাধ্যমে হাতির ঝিলেই আসে। আমি জনাব মৃধা আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে গুলশান সোসাইটির দায়িত্ব পালন করছেন এবং এখানকার একজন আপনি বাসিন্দাও বটে। আপনার কাছে কি মনে হয় যে এই সমস্ত জলাশয়গুলি যে দূষণ হচ্ছে সেই ক্ষেত্রে সংস্থাগুলি বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন অথবা ঢাকা ওয়াসা এবং রাজুক তাদেরকে দায়িত্ব যথাযথভাবে পালন করছে? গুলশান বনানী বারিধারা যে লেক পরবর্তী পর্যায়ে হাতির ঝিল যে প্রকল্প হয়েছে, এই তিনটে স্থাপনা এত অঞ্চলে মানুষ তথা ঢাকাবাসীর জন্য একসময় আশীর্বাদ হিসেবে ছিল, কিন্তু পর্যায়ক্রমে এই প্রকল্প তার যে ঐতিহ্য, তার যে উদ্দেশ্য সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। জন্য আমরা যারা এর ব্যবহারকারী, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে, সকলের একটা আমরা এর জন্য যৌথভাবে আমরা দায়ী। কোনো একক সংস্থা এককভাবে দায়ী না। রাজুক গত 7 বছর পূর্বে একটা এমইউর মাধ্যমে এই দুটি লোক গুলশান বনানী এবং বারিধারার দুটো লোক আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছে আমাদের উপরে, গুলশান সোসাইটির উপর। এবং আমরা আমাদের সীমিত সম্পদের মাধ্যমে প্রতিনিয়ত এর ভাসমান যে ময়লা সৃষ্টি হয়, লেকের পাশে আমরা গাছ রোপণ করা, ফুলের গাছ লাগানো, এগুলো আমরা গত 7 বছর থেকে করার ফলে আপনি লেকের পাশ দুটো কিছুটা আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে। প্রকৃতপক্ষে এই লেকে যে বর্জ্য আসে, আমার সঠিক স্ট্যাটিক্স আমার কাছে নাই, তবে অনুমানিক ভিত্তিকে আমি বলছি যে 20% ময়লা তৈরি করে গুলশান বনানী বাসিন্দারা, বাকি 80%-এর মধ্যে 30% আছে করাইল বস্তি এবং বাড্ডা থেকেও যথেষ্ট ময়লা এই লেকে আসে এবং নেভি থেকে আসে, অন্য যে কোনো সেচ থেকে আসে। গুলশান 18 নম্বর, গুলশান বনানী 18 নম্বর যে এই গুলশান বনানী লেকটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে প্রতিনিয়ত ময়লা ঢুকতেছে ডেইলি। আমার যা মনে হয় কয়েক ট্রাক সলিড ওয়েস্ট এখানে আসে। অনুরূপভাবে আমরা যদি কালাচাঁদপুরে যাই, সেখানে ইদানিং আপনারা হয়তো রাজুকের কর্তৃপক্ষ আপনারা ভিজিট করেছেন, আপনারা দেখেছেন কি পরিমাণ সলিড ওয়েস্ট সেখানে জমা হয়েছে, যেটা এক্সকেভেটর দিয়েও আমরা উত্তোলন করে শেষ করতে পারতাম। একদিকে উত্তোলন করা হয়, অন্যদিকে জমা হচ্ছে। এই যে মহামারী, এটা আসলে একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু আমরা সেই প্রিভেনশন করতে পারি না, এখন আমাদের কিওরে যেতে হবে। তো এখন আমার এই রোগ এত ব্যাপক পর্যায়ে ছড়িয়েছে, যেমন ক্যান্সার যখন মানুষের অঙ্গে ছড়িয়ে যায় তখন ডাক্তার হিমশিম খায় কোনখানে চিকিৎসা করবে। আসলে আমরা এখন
সে হিমশিম খাচ্ছি যে কোথায় এই সমস্যার সমাধান করা যাবে। কি ওয়াসা, না সিটি কর্পোরেশন, না রাজুক, না এলজিআইডি মিনিস্ট্রি, না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নিজেও এটার প্রতি তার অত্যন্ত আগ্রহ এই লেকটাকেই করার জন্য, এবং রাষ্ট্রের সমস্ত মেশিনারি এখানে বর্তমানে এই লেকের প্রতি তাদের নজর, যে কিভাবে এই লেকটাকে মানুষের বসবাস উপযোগী করতে পারি, এর জলাধারকে কিভাবে সংরক্ষণ করা যায়, এর সৌন্দর্য কিভাবে আমরা উপভোগ করতে পারবো। প্রকৃতপক্ষে আমরা এখনও কিন্তু কোনো সঠিক সমাধান বের করতে পারি নাই। কিন্তু নগরবাসীরও তো একটা দায়িত্ব রয়েছে। আপনারা যারা নগরকে প্রতিনিধিত্ব করছেন এবং নগরবাসীর প্রতিনিধিত্ব করছেন, সেখানে দেখা যাচ্ছে যে যত্রতত্রভাবে আমরা ময়লা ফেলছি। আমরা যারা নাগরিক, আপনারা যেখানে বসবাস করছেন, এই লেকের আশেপাশে যে সমস্ত জনগণ বা নগরবাসী রয়েছেন, তারা প্রতিনিয়ত কিন্তু লেকের মধ্যে ভাসমান ময়লাগুলি লেকের মধ্যেই ফেলছে। এতে নগরবাসীর, বিশেষ করে আপনারা যেহেতু প্রতিনিধিত্ব করছেন, আপনাদের তো যথেষ্ট ভূমিকা রয়েছে যে সলিড ওয়েস্টগুলি যাতে আমরা জলাশয়ে না ফেলি। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন সোসাইটির পক্ষ থেকে? ধন্যবাদ। এটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মূলত সারফেস যে ওয়েস্টটা বা যে ওয়েস্টটা লেকে আসে, এটাকে আমি একটা বড় প্রবলেম মনে করি না। এটা আমরা জনসচেতনতা এবং আমরা প্রতিনিয়ত যে মেনটেন্যান্স করি, এর মাধ্যমে কিন্তু সারফেসের যে ওয়েস্টটা সেটাকে প্রতিহত করা খুবই একটা সহজ কাজ। সারফেসের ওয়েস্টটা সাধারণত আসে, আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় যেটা দেখেছি, যেমন আমরা যদি বারিধারার লেকে যাই, আমাদের এই পাশ দিয়া অনেকগুলো বাজার আছে, যেমন এখানে বাড্ডা, এখানে রাস্তার পাশে বাজার বসে। কিছুদিন আগে আমরা রাজুকের সহযোগিতায় একটা মোবাইল কোর্টের মাধ্যমে একটা উচ্ছেদ অভিযান করেছি, যে এই বাড্ডা লিঙ্ক রোডে কুদারাঘাট থেকে যে রাস্তা আছে, রাস্তার পাশে বাজার ছিল। এই বাজারে এখানে ফুলকপি বিক্রি হয়, বাঁধাকপি বিক্রি হয়, মুরগি বিক্রি হয়। এগুলা মরা মুরগি লেকের মধ্যে ফেলায়, কারণ ওই যারা বাজারে ব্যবসা করে ওদের ওই লেভেলের সেন্স নাই যে এটা যদি আমি এখানে ফেলাই এটা কতটা পরিবেশ দূষণ করতেছে। আমরা এই কোরবানির পূর্বে এই লেকের মধ্যে একটা আস্ত গরু আপনার মরে গেছে, কেউ না কেউ ফেলেছে, আমাদের মেনটেন্যান্স টিম এটাকে উদ্ধার করে আমরা সমাহিত করেছি। এগুলো হচ্ছে। তো এই যে সারফেসের ময়লা, এটা আমরা আমাদের প্রতিনিয়ত, আমরা রাজুকে একটা সাজেস্ট করেছিলাম যে আপনারা এর পাশে ফেন্সিং করেন, অ্যাটলিস্ট 3 ফিট 4 ফিট উঁচু করে ফেন্সিং করেন, কতগুলো গেট করেন, এই গেট দিয়ে মানুষ ঢুকতে পারবে, কিন্তু বাইরের যে হেঁটে যাবে, আমি আমার চিপসের খোসা এখানে ছুঁড়ে মারবো, আমি বাদাম ফেলাবো, আমি বাজারের ময়লা এখানে ফেলাবো, এই যদি ফেন্সিং করা হয় এইটা বন্ধ হবে। এবং তারপরেও কিছু আসবে, সেটাকে আমরা যে প্রতিনিয়ত দৈনন্দিন যে ব্যবস্থা আমরা নৌকা দিয়ে উঠাচ্ছি, আমরা জাল ব্যবহার করতেছি, বিভিন্ন মাধ্যমে আমরা এটা লেক থেকে প্রতিনিয়ত উত্তোলন করতেছি, কিন্তু এত বেশি পরিমাণে আসে যেটা আমাদের যে রিসোর্স সেটা দিয়ে আমাদের পক্ষে, গুলশান সোসাইটির পক্ষে এটা একেবারে নির্মূল করা কঠিন। কিন্তু ওই যে ফালার যে আসতেছে, এটাকে প্রতিহত করার জন্য এই ফেন্সিং করাটা এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন যে রয়েছে তাদের কিন্তু বলা হয়েছিল যে এই কার্যক্রমটা শুরু করার জন্য। আমার মনে হয় যে শীঘ্রই এই ফেন্সিংয়ের কার্যক্রমটা শুরু হবে। এটা হইলে এই সারফেসের ময়লাটা অধিকাংশ। ধন্যবাদ, বুঝতে পেরেছি। এটা একটা ভালো প্রস্তাবনা আসছে। আমি পরে আপনার কাছে আসি। আমি জনাব জহির আপনার কাছে আসতে চাই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে দায়িত্বটা রয়েছে, বিশেষ করে আমাদের বিধায়ক সাহেব যেটা বললেন, বাজার রয়েছে যেটা অবৈধ স্থাপনা, রাজুকে এই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম প্রতিনিয়তই করে থাকেন। কিন্তু দেখা যায় যে কিছু সময় হয়তো বা এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, এরপরেই কিন্তু আবার সেটা নতুনভাবে নতুন আঙ্গিকে তারা তাদের এই ধরনের স্থাপনাগুলি নির্মাণ করে থাকে। এটা একটা বিষয় রয়েছে। এই ব্যাপারে রাজুক স্থায়ীভাবে কি সমাধান করতে পারে বিষয়টি? লেকের ধারে যে দোকান বা বাজার, যার যেটা ভাসমান ময়লার একটা প্রধান সোর্স, সেটা রাজুক প্রতিনিয়তই উচ্ছেদ অভিযানের মাধ্যমে এটা দমিয়ে রাখা চেষ্টা করছে। একেবারে নির্মূল করা যায় না, কারণ আজকে উচ্ছেদ করে দিয়ে আসলে দেখা যায় যে 4-5 দিন পরে আবার ভাসমান দোকানদাররা বসে যায়। তাই আপনারা গোদারাঘাট এবং এই যে বাড্ডা লিঙ্ক রোড, লেকের ধারে দেখবেন যে অনেক দোকান, তার মানুষ এবং দোকান যেখানে থাকবে সেখানে কিছু ভাসমান ময়লা প্রডিউস হবে এবং সেগুলা আলটিমেটলি যায় লেকে যায় পড়ে। এটা একটা বিষয় যে রাজউকের তরফ থেকে প্রতিনিয়তই মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। আরেকটা বিষয় যদি আমরা বলি, ঢাকা ওয়াসার যে কাজটা করার কথা ছিল সেটা না করার কারণে যে জলাশয়ের দূষণ হচ্ছে, এই বিষয়ে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের
ঢাকা ওয়াসার প্রতি কী ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যখন হাতিরঝিল সমন্বিত প্রকল্প যখন বাস্তবায়িত হয় তখন এটা ঢাকা ওয়াসার অর্থায়নে, তাদের ডিজাইনে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্মিত হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি তারপর থেকে ঢাকা ওয়াসা এই লাইনগুলোর প্রতি এতটা মনোযোগী ছিল না। প্রতিনিয়ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষই এটা দেখে শুনে আসছে। এই জিনিসটা সম্প্রতি আমরা মাসখানেক আগে ঢাকা ওয়াসার সাথে আমরা সভা করেছি। সভা করার পরে ঢাকা ওয়াসাও জিনিসটা বুঝতে পেরেছে যে না, আলটিমেটলি তাদের প্রয়োজনেই এই লাইন নির্মাণ করা হয়েছিল এবং ঢাকা ওয়াসা এর দায়িত্ব নেবে এবং সেজন্য সাময়িকভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যে যাতে প্রাথমিকভাবে এই লাইনগুলো যাতে একটু ক্লিয়ার করে একটু সচল করে দেওয়া হয় এবং সেই লক্ষ্যে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম গ্রহণ করেছে। আমরা শীঘ্রই এই ডাইভারশন লাইন হাতের জেলার চারপাশে যা আছে সেটা আমরা পরিষ্কার করে ঢাকা ওয়াসাকে বুঝিয়ে দেব, যাতে নিয়মিত তারা ঢাকা ওয়াসা এই লাইনগুলো মেনটেন করে। যাক জনপ্রিয়, আপনার কাছে আমি আবার একটু ফেরত আসি। রাজুকের সম্পত্তি আপনারা অনেকগুলো নোটিশ পেয়েছেন। একটা নোটিশ হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক এবং সোকয়েল নিশ্চিত করার বিষয়ে। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে 5 কাঠা নতুন বিধিমালা 2025-এ যে বিধিমালাটা অনুমোদন হলো, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে 5 কাঠা এবং 5 কাঠার তদন্ত যে সমস্ত প্লটগুলি রয়েছে সেখানে অবশ্যই সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। যেগুলি নির্মাণাধীন রয়েছে সেখানে তো করতে হবেই, যেগুলি নির্মিত হয়েছে সেটাও একটা নির্দিষ্ট মেয়াদে বা সময়ের মধ্যে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সোসাইটির প্রতিনিধি হিসাবে এই ব্যাপারে আপনার কি বলার আছে? যেগুলো নূতন বাড়ি হবে সেখানে যে মিনি এসটিপি ইন্ডিভিজুয়াল হাউসে থাকা, এটা একটা ভালো পদক্ষেপ এবং এটা হলে ওই বাড়ির থেকে আর দূষণ সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। আর যেগুলো হয়ে গেছে, যে সমস্ত বাড়ি, এখানে গুলশানের অধিকাংশ অ্যাপার্টমেন্ট বিল্ডিং যখন হয়েছে তখন কিন্তু ধারণা এবং এটাই নিয়ম যে এই বিল্ডিংগুলো তার বর্জ্য ব্যবস্থাপনা ওয়াসার লাইনে কানেক্টেড হবে এবং সেভাবেই কানেকশন হয়েছে এবং সে কারণে কোনো বাড়ির নূতন যে সমস্ত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে কোনোটাই কিন্তু আপনাদের রাজুকের ড্রয়িং অনুযায়ী এসটিপি অথবা সেপ্টি ট্যাঙ্কের অথবা সোকয়েল কোনোটারই কিন্তু বিধান ছিল না। সে কারণে যারা বাড়ি করেছে তাদের কিন্তু নিয়ম মেনেই বাড়ি করেছে। কিছু কিছু বাড়ি যেগুলো ছিল তারা করে নাই, সেটা অন্যায় করেছে। আপনারা এখন তাদেরকে, যেহেতু তারা নিয়ম ভঙ্গ করেছে, তাদেরকে আপনারা বাধ্য করতে পারেন করার জন্য, কিন্তু সেখানেও একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে। আপনারা দুজনে ইঞ্জিনিয়ার, আপনারা জানবেন একটা বাড়ি যখন কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায় তখন সেটার আন্ডারগ্রাউন্ডে কোনো কাজ করা অত্যন্ত কঠিন, কারণ অনেক ভীম থাকে, কলম থাকে, বেস জ্বালাই থাকে, সকল করতে হলে অনেক নিচে যেতে হবে। সেটা বাড়ির ফাউন্ডেশন অনেক সময় সেটা অ্যালাউ করবে না, তারা সেটা ডিফিকাল্ট হবে সেক্ষেত্রে। এটা নিয়েও একটা জটিলতা আছে। এবং আপনারা সোসাইটির পক্ষ থেকে সচেতনতামূলক এ ধরনের কোনো অনুষ্ঠানাদি করে থাকেন যে লেক বাঁচাতে হবে, জলাশয়কে দৃষ্টিনন্দন করতে হবে, নান্দনিক করতে হবে, এ ধরনের কোনো বিষয়কে আপনারা উদ্যোগ নিয়ে থাকেন? আমরা অনেক রকম জনসচেতনতা করে ফেলি। আমরা হ্যান্ডবিল বিতরণ করে থাকি। আমরা লেকের পাশে মাঝে মাঝে আমরা ব্যানার দিয়ে থাকি যে আপনারা লেকে দূষণ করবেন না, ময়লা ফেলাবেন না, দণ্ডনীয় অপরাধ, এভাবে আমরা দিয়ে থাকি। আমরা টাউন হল মিটিং করে থাকি। আমরা আমাদের নাগরিকদেরকে, আমরা সদস্যদেরকে চিঠি দেওয়া জানাই যে লেক পরিষ্কার করে রাখতে হবে। এটা আমাদের লেক, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের বাঁচার জন্য এই লেককে দূষণমুক্ত রাখা আমাদের নাগরিক দায়িত্ব। এ ব্যাপারে আমরা টাউন হল মিটিং করে আমরা জনগণকে ব্যাপারে সচেতন করি। হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার বিভিন্নভাবে সচেতনতা করে থাকি, প্রতিনিয়ত করি এটা আমরা। জানা জহির, আপনার কাছে আবার একটু ফেরত আসি। সেটা হচ্ছে গুলশান বারিধারা বনানী লেকে শুধুমাত্র যে তার আশেপাশে যে আবাসন রয়েছে, বারিধারা ডিওএইচএস অথবা নেভি হেডকোয়ার্টার, এই এলাকাগুলো থেকেও গুলশানের লেকে প্রতিনিয়ত লিকুইড সুয়ার, যেটা আমরা বলছি লিকুইড ওয়েস্ট, সেটা আসছে। এই ব্যাপারে এই ক্যান্টনমেন্ট বোর্ড অথবা ওই সংস্থার সাথে রাজু কোনো পরিকল্পনা অথবা তাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? বিশেষ করে গুলশানের কালাচাঁদপুর যে পয়েন্ট দিয়ে আপনার ডিওএইচএস বারিধারা ডিওএইচএস এলাকার পয়ঃপ্রণালীর যে লাইনটা সরাসরি আপনার এই গুলশান লেকে ঢুকে এবং আপনি সরেজমিন গেলেও আপনি দেখতে পারবেন যে প্রতিনিয়ত পাইপ দিয়ে কালো রঙের পানি লেকে প্রবেশ করতেছে। এছাড়াও নেভি হেডকোয়ার্টারের
যে আপনার উত্তর এলাকার যে ভবনসমূহের যে সোয়ার লাইনের যে পানি, সেটাও আপনার এই যে বনানী পয়েন্ট দিয়ে আপনার এই বনানী নিকেতন লেকে প্রবেশ করতেছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ে ক্যান্টনমেন্টের প্রতিনিধি এবং আপনাদের এই যে গুলশান বনানী বারিধারা নিকেতন সোসাইটির প্রতিনিধি, আপনার ঢাকা ওয়াসা সিটি কর্পোরেশন নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং সকলেই এই বিষয়গুলো অবগত হয়েছে এবং অবগত হয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টের তরফ থেকে তারা নিজেরা তাদের এলাকাগুলোকে একটু সার্ভে করতেছে যে আসলে আমরা যে দাবিটা করতেছি এবং প্রতিনিয়তই কিন্তু বলে আসছি, সেটা তারা দেখতেছে, পরবর্তীতে এটা জানাবে যে আসলে ফ্যাক্টটা কি, এবং এটা যৌথভাবে তদন্তটা হবে ওয়াসা, ক্যান্টনমেন্ট এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল জনাব মুজিবুর রহমান মৃধা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে মতামত ব্যক্ত করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুইজন অতিথির আলোচনা শুনতেছিলাম। আলোচনায় এটা স্পষ্ট যে আমাদের হাতিরঝিল, গুলশান, বনানী, বারিধারার যে জলাশয় রয়েছে, লেক রয়েছে, এটাকে যদি স্বাস্থ্যসম্মত দৃষ্টিনন্দন এবং নান্দনিক করতে হয় এবং সৌন্দর্যমণ্ডিত একটা জলাশয়কে গড়ে তুলতে হয়, সেই ক্ষেত্রে সাধারণ জনগণের যেমন দায়িত্ব রয়েছে, নগরবাসীর যেমন দায়িত্ব রয়েছে, একই সাথে এর সাথে সংশ্লিষ্ট সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সমন্বয়েরও প্রয়োজন রয়েছে। আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের রাজধানীর এই ফুসফুস হাতিরঝিল এবং গুলশান, বনানী, বারিধারার লেকের জলাশয়কে রক্ষা করি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে একই সময়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।